সেদিনের ঝামেলা মিটিয়েছে হামজা। জয়কে আর ভার্সিটি মুখো হতে দেয়নি। সে গিয়ে প্রিন্সিপাল এবং সাধারণ সম্পাদকের সঙ্গে ছোট্ট একটা মিটিং করে ঝামেলা মিটিয়ে এসেছে। তা কতটা মিটেছে জানা নেই। রাতের গাড়ি জয়ের। সে ঢাকা যাওয়ার সময় কোনোদিন কার ব্যবহার করে না, বাসে যায়। এতে তার ইন্টারেস্টটা কি তা জয় জানে না। রাত 10টার সময় দুজন হোটেলে বসে আরাম করে খেলো। এরপর দুটো সিগারেট ধরালো। জয় সিগারেটে টান দিয়ে হামজাকে বলল, আমি 3 দিনের ভিতর ফেরার চেষ্টা করব। তুমি ছেলেদের অ্যালার্ট থাকতে বলো। আর এত চিন্তা কইরো না হুদাই। তোমার যে প্রতিদ্বন্দ্বীগুলা ভোট করতেছে, তাদের লোক টাকা নিয়েও ভোট দেবে না। একটাই অপশন তাদের কাছে, তুমি। মাঝহার সুস্থ হতে হতে ইলেকশন শেষ হয়ে যাবে। খুব খারাপ কিছু হবে না। হামজা কথা না বলে সিগারেট ঠোঁটে নেয়। বের হবার সময় জয় একটা পরনে হাফ স্লিভ টি-শার্ট পরেছে। জ্যাকেট অথবা গরম কাপড় কিছু নেই। ওভাবেই দৌড়ে ছাদে গেল। কবুতরের ঘরে পানি দেওয়া দরকার। সে চলে গেলে তরু কতটুকু যত্ন করবে এদের তা বলা যায় না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভালোভাবে দেখলো কবুতরগুলোকে। একা একাই 2-4টা কথাও বলল তাদের সাথে। নেমে এসে তরুকে শাসালো। কবুতরের যেন ঠিকমতো পরিচর্যা করা হয়, নয়তো বাড়ি ফিরে সবগুলোকে লাথি মেরে বের করব বাড়ি থেকে। ঘড়িতে 10:30 বাজে। বের হওয়ার আগ মুহূর্তে রিমির কথা মনে পড়ল। ওকে একটু জ্বালানো দরকার বের হওয়ার আগে। রিমি কাপড় ইস্ত্রি করছিল। জয় লম্বা করে একটা সালাম দিল, যেন কত দূর থেকে মেহমান এসেছে। রিমি তাকালো, কথা বলল না। রেগে আছেন কার উপরে? আমার উপরে? রেগে কেন থাকবো? মহিলা মানুষের রেগে থাকার জন্য বিশেষ কারণ দরকার হয় না। রিমি ঠেস দিয়ে বলল, হ্যাঁ, আপনি যখন বলেছেন তখন তাই। আফটারঅল মেয়ে লোকের ব্যাপারে খুব ভালো জানাশোনা আছে আপনার। গায়ে মাখল না জয় কথাটা। প্যাচপ্যাচে হাসি হাসল। আছে বলেই তো বলছি। সে যাকগে, পরীক্ষা দিতে যাচ্ছি। আপনার আল্লাহর নামে একটু দোয়া কালাম পরে ফুটু দিয়ে দেন। আমার তো মাটা নাই, দোয়া টোয়া চাইবো কার কাছে? আপনার আবার দোয়া লাগে নাকি? আপনি দোয়াতে বা আল্লাহতে বিশ্বাস করেন? জয় কথা বলল না। রিমি বলল, মা নেই, মামি তো আছে, তার কাছে দোয়া চান গিয়ে। জয় বসলো বিছানার উপর। ভাবি, ভাই এমনিতেই খুব টেনশনে আছে। বুঝেন তো কত দিকের চাপ। ইলেকশনের ঝামেলা তো বুঝার কথা আপনার। তার উপর চারদিকে বহুত ফ্যাসাদ লেগে আছে। এই সময় ভাইয়ের দরকার আপনাকে। অথচ সপ্তাহ হয়ে গেল আপনি কথা বলেন না। কোনো কিছুতেই আপনার উপস্থিতি দেখা যাচ্ছে না। ভাইয়ের মুখের দিকে তাকালেই বোঝা যায় তার উপর দিয়ে কি চলে যাচ্ছে। এখন খুব করে তার আপনাকে দরকার। আপনি তার বউ। তার পেরেশানি দূর করতে আপনার বিকল্প নেই। রাগ করে থাকবেন না এখন আর। আমিও থাকবো না কয়েকদিন ভাইয়ের পাশে। আপনিও মুখ ফিরিয়ে থাকলে। এবার গলার নরম স্বর পরিবর্তিত হয়ে জয়ের নিজস্বতা এলো। সমস্যা বা ঝামেলা যদি আমায় নিয়ে হয়, আমি তো আর ক্ষমা টমা চাইবো না, জানেনই। অথবা আফসোসও করব না। আপনি কিসের আশায় রেগে থাকবেন তাহলে? অন্তত যতদিন বেঁচে আছি এভাবেই চলবে হয়তো। তাই বলে তো আর চিরদিন রেগে থাকতে পারবেন না। তো কদিন আগ আর পিছ, কেননা এখনই ঠিক হয়ে যান। আমি জিনিসটাই এমন ভাবি, যেখানেই আমার অবস্থান তার আশেপাশে কিছু না কিছু ক্ষয় হয়ই। এটা আমার নিজস্বতা বলা চলে, মেনে নিন। আসি, ভালো থাকবেন। অকপটে নিজের অশিষ্টতা স্বীকার করে বের হয়ে গেল জয়। হামজা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সোফার হাতলে ঝুলানো শাল চাদরটা ওড়নার মতো করে গলায় পেঁচিয়ে নিল। বাস স্ট্যান্ডে গিয়ে দুটো টিকিট কাটলো হামজা। পুরো দুটো সিট জুড়ে একা লাগে জয়ের। পাশের চায়ের দোকানে বসে দুজন 2 কাপ চা খেলো। এক প্যাকেট সিগারেট কিনে নিল জয়। গাড়ে গামছার মতো ইয়ারফোন ঝুলছে। বাসে ওঠার আগে হামজা জয়কে অন্ধকারের দিকে নিয়ে গেল। এদিক ওদিক তাকাতে তাকাতে জয়ের হাতে চাদরের আড়ালে তার সেমি অটোমেটিক পিস্তলটা তুলে দিল। জয় বিরক্ত হলো। এই শালার কি দরকার? ও আমার হাতে থাকলেই একটা পাপ কাজ হয়ে যাবে। তার চেয়ে বড় কথা, আমি বিপদ ক্ষেত্র থেকে দূরে যাচ্ছি।
তুমি থাকবে এখানে। মালটা তোমার দরকার হবে। হামজা গম্ভীর স্বরে বলল, চুপচাপ এটা প্যান্টের বেল্টে গুজে ফেল। আমার বাপ হওয়ার চেষ্টা করবি না। আর এটা তোকে পাপ করার জন্য নয়, বরং সেলফ ডিফেন্সের জন্য দিচ্ছি। এই বাসেও তোর সাথে মৃত দূত যেতে পারে। বাসে ঘুমিয়ে পড়িস না যেন। ইয়ারফোনের সাউন্ড হাই রাখবি। পরীক্ষা শেষ করে 1 ঘন্টাও ওখানে দেরি করবি না। সোজা দিনাজপুরের বাস ধরবি। কথা শেষ করে একটা ছোট্ট পকেটে ছুরি দিল হামজা। এটা পকেটে রাখ। ভালোভাবে পরীক্ষা দিস। এইসব কোনো চিন্তা মাথায় রাখার প্রয়োজন নেই। পরীক্ষা খারাপ হলে আমার কাছে জায়গা হবে না তোর। সুতরাং সম্পূর্ণ মনোযোগ যেন শুধু পরীক্ষায় থাকে। বাসের জানালা খোলা রাখবি না। আর টি-শার্টটাই বা পরেছিস কেন? ওটা সহ প্যান্টটাও খুলে ফেল। খুব গরম পড়েছে তো, পৌষ মাস বলে কথা। চারদিকে খুব গরম। জয় হেসে ফেলল নির্লজ্জের মতো। জ্যাকেট আনিনি সাথে? আমার শীত লাগে না, জানোই তো। কবিরকে বলে দিয়েছি, ও সব সময় সাথে থাকবে তোমার। মামাকে রাত বিরাতে বের হতে দিও না। হামজা নিজের জ্যাকেটটা খুলে ফেলল। জয় নিষেধ করার সাহস পেল না। এই পাবলিক প্লেসে হামজা ঠাস করে একটা চড় মারলে মান-ইজ্জত থাকবে না। জ্যাকেটটা কনুইতে বাঁধিয়ে পিস্তলটা প্যান্টে গুজে চাদর জড়িয়ে নিল গায়ে। বাসে উঠতে গিয়ে আবার দৌড়ে ফিরে এলো। লাইটার বা দেশলাই কিছু নাই আমার সাথে, লাইটারটা দাও। হামজা লাইটার বের করলে তা হাতে না নিয়ে আলতো করে একবার বুকে বুক মিশালো জয়। পরে লাইটার নিয়ে দৌড়ে গিয়ে সবে চলতে শুরু করা বাসে উঠল লাফিয়ে। পরদিন অন্তুর ইন্ডাক্টরি অ্যানথ্রোপোলজি পরীক্ষা। অন্তুর মনে হয় এটা হলো সবচেয়ে বাজে সাবজেক্ট সমাজবিজ্ঞান বিভাগের। বাকিগুলো ভালো না, তবে এটা অসহ্যকর। অনেকক্ষণ যাবৎ আম্মু ডাকছে খাওয়ার জন্য। অন্তু ঠিকমতো জবাবও দিতে পারেনি। দরজার বাইরে থেকে অনুমতি চাইলেন আমজাদ সাহেব। আসবো? অন্তু বিরক্ত হলো। আব্বু, এই স্বভাবটা যাবে না তোমার। আমার ঘরে ঢুকতে কিসের অনুমতি? আমজাদ সাহেব বরাবরের মতো জবাব না দিয়ে ভিতরে এসে দাঁড়ালেন। চল, আমি খেতে বসবো। আচ্ছা, তুমি খেয়ে নাও, আমি সময় পেলে খেয়ে বের হব। আমি খেতে বসবো। আব্বু, আমি পরে খাচ্ছি, ক্ষুধাই লাগেনি। মানে রুচি পাচ্ছে না। দমকে উঠলেন আমজাদ সাহেব। কিন্তু আমি এক্ষুনি খেতে বসবো। অন্তু হার মানল। তাকিয়ে থাকলো আব্বুর দিকে। গিয়ে রঙা শাল জড়ানো লম্বাটে চেহারা, চাপদাড়িতে মেহেদি। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, তাকিয়ে আছিস কেন? একটু বসো তো আব্বু। ছিটিয়ে থাকা বই খাতা সরিয়ে দিল অন্তু। আমজাদ সাহেব বসলেন। জিজ্ঞেস করলেন, এভাবে চেয়ে আছিস কেন? কি হয়েছে? প্রস্তুতি ভালো তো? অন্তুর খাতায় এগিয়ে নিলেন। তাতে চোখ বুলিয়ে বললেন, লেখার লাইন এখনো ঠিক সোজা হয়নি। অন্তু হাসল। আমি সোজা হয়েছি? আমি ব্যাথ হাতে করা বাদ দিয়েছি যে। অন্তু হেসে ফেলল। ব্যাথ হাতে করলে, ইস, খামোকা ভয় পেতাম। তখন যদি বুঝতাম তুমি শুধুই ভয় দেখাতে ব্যাথ দেখাচ্ছ। এত ডিসিপ্লিনড ভালো মেয়ে হতাম না আমি, প্রমিস। হেসে ফেললেন আমজাদ সাহেব। এখন ব্যাথ হাতে তুললে ঠিক মারবো। চল, তোর আম্মা বসে আছে। দেরি হলে একটা ছোটখাটো ঘূর্ণিঝড় বয়ে যাবে। একটা প্রশ্ন করব? না, আগে খেতে চল। ধান্দাবাজি আমার সাথে না। না খেয়ে পরীক্ষা দিতে যায় কেউ? অন্তু চেয়ে রইল কিছুক্ষণ আব্বুর দিকে। চোখ দুটো সজল হয়ে উঠল। অল্প পানি ছলছল করে উঠল। হুমায়ুন আহমেদ বলেছেন, হিমুরা পকেটে টাকা নিয়ে ঘুরে না। অন্তু সেটাকে নিজের মতো করে বলে, অন্তুরা কান্না করে না। আজও একবার নিজেকে কথাটা বলে গলাটা কড়া করার চেষ্টা করলো। আব্বু, সবার আব্বু তোমার মতো হয় না, তাই না? হাসলেন আমজাদ সাহেব। আমি কেমন রে অন্তু? অন্তু বুঝি বলতে পারে মুখে এ কথা? তার কান্না পাচ্ছে, কিন্তু অন্তুরা কাঁদে না। সে কান্না গিলে বলল, মোটামুটি ভালো না। ফের হাসলেন আমজাদ সাহেব। আমি জীবনে বিশেষ কিছুই দেইনি তোকে। শুধু নিজের কর্তব্য পালন করার চেষ্টা করেছি। শেষ অবধি সেটাও সুষ্ঠুভাবে পারিনি। সেসব ধরে রাখিস না। আমার তো মা নেই। তোকে মাঝে মধ্যেই মা মা বলে ডাকি। এই সুযোগটা কেনার মতো সামর্থ্য আমার নেই। তুই বিনামূল্যে দিয়ে রেখেছিস। তার বদলে কি দিতে পেরেছি আমি তোকে?
অন্তু সহ্য করতে পারল না। বুকের ভার বাদ মানবে না বেশিক্ষণ। চোখ বুজে অনুরোধ করার মতো বলে উঠল, চুপ করো আব্বু, চুপ করো আব্বু। নিজেকে সামলালো। আব্বুর দিকে তাকিয়ে অন্তুকের কথা মনে পড়ে মুখ মলিন হতে গিয়েও হলো না। যারা কম হাসে তাদের হঠাৎ হাসি মিলিয়ে দেওয়ার সাহস অন্তুর নেই, বিশেষ করে আব্বুর। হুট করে আব্বুর উরুতে মাথা রেখে শুয়ে পড়ল। এভাবে ছোটবেলা সে আব্বুর উরুতে মাথা রেখে পড়া শিখত সে। ওভাবেই ঘুমিয়ে গেলে আমজাদ সাহেব আবার ডেকে তুলতেন জোর করে খাওয়ার জন্য। নিষ্ঠুর লাগতো তখন আব্বুকে। কাঁচা ঘুম ভাঙিয়ে ভাত খাইয়ে দেয়া, সকালে টেনে তুলে স্কুলে নিয়ে যাওয়া। অন্তু রাস্তাটা কোনোদিন আব্বুর হাত জড়িয়ে ধরে পার হয়নি, একটা আঙ্গুলের মাথা ধরত। পুরো হাত ধরলে সে আব্বুর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে, নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। অথচ আব্বুর হাতের আঙ্গুল ধরা ছাড়া পার হতে সে জানে না। আমজাদ সাহেব অন্তুর উস্কো খুস্কো চুলে আলতো হাত রেখে বললেন, চল খেয়ে নেই, তোর মা আজ বাড়ি ছাড়া করবে আমাদের। হঠাৎই নিজের জীবনে আব্বুর সত্তাটার সমস্তটুকু উপস্থিতি যেন বুকের ভেতর এক থলে তরল আবেগ হয়ে জমেছে। ভার অনুভব হচ্ছে বুকের ওপর সেই তরল। চোখ ফিরিয়ে নিল। বই খাতা গুছাতে গুছাতে আনমনে নিজের স্বভাব সুলভ দৃঢ় গলায় বলল, আব্বু শোনো, তুমি আবার কোনোদিন আমায় রেখে চলে টলে যেও না, বুঝলে? আমি কিন্তু রাস্তাটা পার হতে শিখিনি এখনো। তুমি না জোর করলে খেতে যাওয়ার অভ্যাসটাও হয়নি এখনো। আরো অনেক সমস্যা। আমজাদ সাহেব কেমন করে যেন হাসলেন। শিখে যাবি সব। মানুষ অভিযোজন ক্ষমতা সম্পন্ন প্রাণী অন্তু। সামাজিক কোনো মানুষকে জঙ্গলে ফেলে আসলে সে চার পায়ে চলতে অবধি শিখে যায় বেঁচে থাকার তাগিদে। অন্তু দিশেহারা হয়ে তাকায়। অস্ফুট ডাকে, আব্বু। থেমে আবার ডাকে, তোমার যাওয়ার হলে আমায় সঙ্গে নেবে প্লিজ, আমি আত্মনির্ভরশীল। কিন্তু তোমার আঙ্গুলের ডগা আঁকড়ে ধরি যে অংশটুকু দিয়ে, ওইটুকু তো ফাঁকা। তোমার আঙ্গুলটাকে সর্বক্ষণ খুব দরকার আমার। অন্তুর কণ্ঠে শাসনের স্বর, অথচ গলাটা গুলিয়ে আসছে। থরথরিয়ে কাঁপছে ঠোঁট দুটো। এক সময় আবার থুতনিটা ভেঙে এলো অন্তুর অন্তুদিকে ফিরে। আমজাদ সাহেব প্রাণ ভরে মুচকি হাসলেন। হাই স্কুলের প্রবীণ প্রিন্সিপাল একবার বলেছিলেন, বুঝলে আমজাদ, অন্তু হলো তোমার ফটো স্টেপ কপি। কিন্তু বোধহয় মেশিনের গড়বড়ে ছেলে না হয়ে মেয়ে হয়ে গেছে। অন্তুরা জানে না, বাপেরাও অন্তুর মতোই, মুখ ফুটে না তাদের। কেউ চিরকাল থাকে না অন্তু। যিনি থাকবেন তিনি তোর রব। আমি কেবল মাধ্যম একটা। আর তুই আমার আমানত। এই ক্ষণস্থায়ী সাক্ষাতে এত মায়া লাগাতে নেই। মায়া মূর্খদের দেহে পরজীবীর মতো বাস করে, শুষে শুষে খেয়ে ফেলে তাদের জীবন রসকে। তুই তা নিজের ভিতরে রাখবি না। অন্তু নিজের উপর বিরক্তিতে নাক মুখ কুঁচকে শক্ত গলায় বলল, আব্বু। হুট করে এত বুকে হাহাকার লাগছে কেন বলো তো? আমজাদ সাহেব হেসে হাত নেড়ে ইশারা করলেন, এদিকে আয়। অন্তু মেঝেতে বসে আব্বুর উরুতে মাথা ঠেকায়। কখনো এভাবে প্রকাশ করা হয়নি এসব, আজ ঠেকানো দায় হচ্ছে। অন্তুর মাথায় হাত রাখলেন তিনি। আমি আছি, যতদিন আছি আমি আছি। আমি না থাকার কালে যা আসবে তোর উপর, তার দায় আমায় দিস না। সাধারণ এক মানুষ হয়ে এত ওজন বয়ে নিতে পারবো না আমি। অন্তুর মুখ তুলে তাকালো। তিনি হাতটা শক্ত করে চেপে ধরলেন অন্তুর। যেন অদম্য এক সাহস তিনি অন্তুর ভিতরে প্রবেশের চেষ্টা চালালেন। আমি থাকবো না চিরকাল, কিন্তু তোকে নিজের জীবনদশা কাটিয়ে তবে রবের কাছে ফিরতে হবে। জীবন একটা চক্র, জীবন একটা রণক্ষেত্র। সেখানে তোর হাতিয়ার হলো আত্মবিশ্বাস, আর ডাল তোর ধৈর্য। এই দুটোকে সব সময় শান দিয়ে পিঠে সজ্জিত করে রাখবি। মনে রাখবি, ধৈর্য নামক ডালটা যেন বেশ পুরো হয়। ছোটখাটো আঘাতে যেন কণাগুলো ছিটকে না যায়। যে পথে পা বাড়াতে চলেছিস, এই সমাজ তোকে ভালো রাখবে না অন্তু। ভালো থাকাটা ঠিক আমারও পছন্দ নয়। কারণ যেখানে এই জগৎ সংসারের ভালো থাকার একমাত্র অপশনটা হলো অন্যায়ভাবে জীবনযাপন, সেখানে ন্যায়কে অবলম্বন করে ভালো থাকতে চাওয়ার বোকামি আমি করিনি। তাই তোকেও আর বাধা দেইনি এই দুর্গম পথে এগিয়ে যাওয়ার থেকে।
আমজাদ সাহেব হাঁটতে হাঁটতে বললেন, সব সময় মনে রাখবি, যা ঘটেছে তা ভয়ঙ্কর নয়। কারণ তা তোর সামনে রয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে তার মোকাবেলা করতে পারবি তুই। কিন্তু ভবিষ্যতে যা ঘটবে তা সম্বন্ধে কিঞ্চিৎ ধারণা নেই। সুতরাং সেটা হলো বেখবরে উঠে আসা তাণ্ডবপূর্ণ জ্বর, যার পূর্বাভাস বা সচেতনতা নেই তোর কাছে। আর যা সম্বন্ধে জানিস না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, তাই সেটা ভয়ানক। অর্থাৎ ভবিষ্যতে যা আসছে তার তুলনায় সামনে থাকা বিপদ খুব নগণ্য, দুর্বল এক ফাঁড়া মাত্র। ভবিষ্যতের অচেনা বিপদের চেয়ে এটা দুর্বল। আর এই দুর্বল বিপদের চেয়েও তুই বহুগুণ শক্তিশালী, বহুগুণ। অন্তু আজ অব্দিও কোনোদিন আব্বুকে ছাড়া কোনো ছোটখাটো পরীক্ষাও দিতে যায়নি। তিনি স্যান্ডেল খুঁজে পেলেন না। পরে দেখলেন অন্তু তা পরিষ্কার করছে একটা কাপড় ঘষে। গম্ভীর হলেন আমজাদ সাহেব। তোকে নিষেধ করেছি না এসব করতে? স্যান্ডেল পায়ের জিনিস, তা আবার ঘষে মেজে পরিষ্কার করার কি আছে? সুফিয়ানা ভালো না। তুই আর কোনোদিন স্যান্ডেল পরিষ্কার করবি না। অন্তু পাত্তাই দিল না। রাস্তার ধারে দাঁড়িয়ে বরাবরের মতো আব্বুর আঙ্গুলের ডগাটা নিজের তর্জনী আঙ্গুলি দিয়ে জড়িয়ে ধরেছিল অন্তু। ভার্সিটিতে ঢুকে বুকের কম্পন বাড়ল। না জানি কোন দিক থেকে জয় আমির এসে দাঁড়ায়। আমজাদ সাহেব ফাইলটা অন্তুর হাতে ধরিয়ে দিয়ে কিছুক্ষণ উপদেশ দিলেন, যেন অন্তু কিন্ডারগার্টেনের শিক্ষার্থী এবং সে যাচ্ছে পরীক্ষা দিতে, তাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন আমজাদ সাহেব। অন্তু হাসল। আমজাদ সাহেব পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে বললেন, আবার নিতে আসতে হবে নাকি চলে যেতে পারবি? অন্তু গাল নাড়ল, আসতে হবে না, আমি চলে যাব। যতক্ষণ অন্তু বিল্ডিং এর ভিতরে ঢুকে বারান্দা পার হলো, ততক্ষণ অপলক চেয়ে রইলেন আমজাদ সাহেব। অন্তু আড়াল হলে অল্প সিক্ত চোখটা উপরের দিকে তুলে ভেজা ভাবটা শুকানোর চেষ্টা করল। আজ অন্তু দ্বিতীয় বর্ষের ফাইনাল দিতে ঢুকেছে। কদিন পরে এলএলবি চূড়ান্ত পরীক্ষা আসবে। তখনও এভাবেই গিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকবেন তিনি অন্তুর বের হওয়ার অপেক্ষায়। কদিন বাদে মাস্টারমশাই থেকে তিনি অ্যাডভোকেট মেহজাবিন আরমিন অন্তুর বাবা হতে যাচ্ছেন। বুকটা ভরে উঠল, চোখ জ্বালা করতে লাগলো খুব। অন্তুটা বড় হয়ে গেল। এই তো কয়দিন আগে হাত ধরে স্কুল ড্রেস পরে মাথায় 2 জুটি করে স্কুলে যেত অন্তু। আমজাদ সাহেব চোখ ফেরালেন, আস্তে করে হেঁটে বেরিয়ে এলেন ভার্সিটির ফটক পেরিয়ে। পরীক্ষা শেষ না হতেই পিয়ন এলো হলে। অন্তু তখন হিমশিম খাচ্ছে লেখা শেষ করতে। অল্প সময় বাকি, লেখা অনেক। তার মাঝে পিয়ন জানালো মনোয়ারার রহমান নিজের কক্ষে ডেকে পাঠিয়েছেন আরমিনকে।